এক রাশ অভিমান আকাশে মেঘের ঘনঘটা। দিনভর একটানা ঝিরঝিরে বৃষ্টিতে গ্রামের মেঠো পথ কাদায় থিক থিক করছে। সন্ধে নাম্বু নাম্বু করছে। দূরে গ্রামের বড় মসজিদ থেকে মাগরিবের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে বাতাসে ভর করে। কিন্তু গ্রামের একেবারে শেষ প্রান্তে লোকালয় ছাড়িয়ে ওই পুরনো বাঁশবাগানটায় আজানের সেই পবিত্র সুর যেন পৌঁছাতে ভয় পায়। এখানে রাজত্ব করছে এক অদ্ভুত গুমট আর গা ছমছমে নিস্তব্ধতা। ভিজে বাঁশপাতায় বৃষ্টির টুপটাপ শব্দ আর মাঝে মাঝে দমকা হাওয়ায় বাঁশে বাঁশে ঘষা লাগার সেই পরিচিত আর্তনাদ ছাড়া আর কোনো আওয়াজ নেই। পুরো 15টা বছর পর এই কাদা মাখা পথ মারিয়ে গ্রামে পা রেখেছে মনসুর। পরনে ভিজে যাওয়া শার্ট, হাতে একটা ভারী চামড়ার ব্যাগ। তার চোখে মুখে ক্লান্তির চেয়েও বেশি ফুটে উঠেছে একরাশ বিরক্তি আর চাপা জেদ। দীর্ঘ 1.5 দশক সে এই গ্রাম, এই অভিশপ্ত মাটি থেকে নিজেকে সযত্নে দূরে সরিয়ে রেখেছিল। বাবা মারা গেছেন আজ বেশ কয়েক বছর পেরিয়ে গেছে। শেষবারের মতো তার মুখটাও দেখতে আসেনি মনসুর। আজ সে ফিরেছে বাধ্য হয়ে, শহরের কিছু আইনি টানাপোড়নের, দলিলের জটিলতা আর পৈতৃক সম্পত্তির শেষ বোঝাপড়াটুকু চিরতরে মিটিয়ে ফেলতে। বাঁশবাগানটা পেরুলেই সেই চেনা উঠোন। মনসুরের পা দুটো যেন হঠাৎ ভারী হয়ে এলো। সামনে দাঁড়িয়ে আছে তার বাবার সেই পুরনো স্যাঁতস্যাঁতে মাটির ঘরটা। চালের খড়গুলো পচে কালচে হয়ে গেছে, দাওয়ায় শ্যাওলার পুরো আস্তরণ। আর ঠিক তার পাশেই একটা বিশাল পাকুড় গাছের ছায়ার নিচে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত গম্বুজ ভাঙা দরগা। দরগার গা থেকে পুরনো পলেস্তারা খসে গিয়ে ভেতরে নোনা ধরা ইটগুলো যেন কোনো অতিকায় দানবের কঙ্কালের মতো বেরিয়ে আছে। দরগার দিকে তাকাতেই মনসুরের চোয়াল শক্ত হয়ে উঠল। বুকের ভেতরটা রাগে রি রি করে উঠল। এই সেই জায়গা, এই সেই দরগা যা তার ছোটবেলা তার মায়ের রাতের পর রাত বোবা কান্না আর তাদের পুরো পরিবারটাকে গিলে খেয়েছে। মনসুরের চোখে তার জন্মদাতা পিতা কোনো শ্রদ্ধেয় বা আধ্যাত্মিক মানুষ ছিলেন না। তিনি ছিলেন আদ্যোপান্ত একজন স্বার্থপর নিষ্ঠুর লোক। সংসারের মায়া, স্ত্রী, সন্তানের দায়িত্ব, ভবিষ্যৎ সবকিছুকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে ওই পরিত্যক্ত দরগার খাদেম হয়ে পড়েছিলেন আজীবন। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর মনসুর সারা জীবন খুঁজেছে। সে ভেবেছে হয়তো ওই দরগার নিচে থাকা কোনো গুপ্তধনের লোভ, অথবা অন্ধ কোনো ধর্মীয় উন্মাদনা, কিংবা স্রেফ সংসারের ঘানি টানা থেকে পালানোর একটা কাপুরুষোচিত অজুহাত ছিল বাবার এই খাদেমগিরি। শহরের একটা ছোটখাটো চাকরি করে আজ সে নিজের পায়ে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু যে বয়সে একটা ছেলের মাথার উপর বাবার শক্ত হাতের ছায়ার দরকার ছিল, সেই বয়সে সে দেখেছে মায়ের হাড় ভাঙা খাটুনি আর অভাবের যন্ত্রণায় ধুঁকতে থাকা একটা সংসার। এই দরগার পচা ইটের গন্ধ তার বাবার কাছে নিজের রক্তের সম্পর্কের চেয়েও যেন বেশি আপন ছিল। আজ সেই মানুষটা নেই, কিন্তু তার রেখে যাওয়া এই জঞ্জালের আইনি অধিকার মনসুরের কাঁধে এসে পড়েছে। এই আপদ সে চিরতরে বিক্রি করে বা মিটিয়ে দিয়ে নিজের দুনিয়ায় ফিরে যেতে চায়। এই গ্রামের মাটির সাথে তার কোনো ইমোশনাল টাচ নেই। পকেট থেকে মরচে ধরা পুরনো চাবিটা বের করল মনসুর। মাটির ঘরের বন্ধ দরজার কড়ায় হাত দিলেই একটা অদ্ভুত হিম শীতল হাওয়া যেন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলল। মনসুরের মনে হলো ওই গম্বুজ ভাঙা দরগার অন্ধকার ভেতর থেকে একজোড়া অদৃশ্য চোখ যেন স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। পুরনো জং ধরা তালাটা খুলতেই একটা স্যাঁতস্যাঁতে বদ্ধ গুমট গন্ধ
এসে ঝাপটা মারল মনসুরের মুখে। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। দেশলাই জেলে কুলুঙ্গিতে রাখা একটা আধপোড়া মোমবাতি ধরাতেই ঘরের বিবর্ণ কঙ্কালটা চোখে পড়ল। ধুলোর পুরো আস্তরণ, কোনায় কোনায় মাকড়সার জাল, আর ঘরের ঠিক মাঝখানে সেই পুরনো মেহেগানি কাঠের তক্তপোষ। এই বিছানাতেই তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মনসুরের ভেতরের রাগটা যেন ক্লান্তির কাছে হার মানল। কোনো মতে তক্তপোষের ধুলো ঝেড়ে ব্যাগের উপর মাথা রেখে শুয়ে পড়ল সে। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাঁশবাগানের পাতা থেকে টুপটুপ জল পড়ার শব্দ রাতের নিস্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। মনসুরের চোখে ঘুম নেই। শহরের কোলাহলে অভ্যস্ত ওই কান এই গ্রামীণ স্তব্ধতায় কেমন যেন অস্বস্তি বোধ করছে। হঠাৎ তার মনে হলো ঘরের ভেতরের নিস্তব্ধতাটা স্বাভাবিক নয়। একটা দম বন্ধ করা থমথমে ভাব ঠিক তার খাটের নিচে মেঝের উপর, যেন কেউ খুব সাবধানে ভারী পায়ে হাঁটছে। মচ মচ পুরনো মেঝেতে অদৃশ্য কারোর পায়ের চাপে ফাটল ধরার মতো আওয়াজ। মনসুর কান খাড়া করল। ইঁদুর বা বেড়াল নয়, শব্দটা কোনো ভারী মানুষের। মনসুর নিজেকে বোঝালো পুরনো বাড়ি, সাথে আবহাওয়ায় কাঠ বা মেঝে থেকে এমন শব্দ হওয়াটা স্বাভাবিক। কিন্তু মনসুরের এই যুক্তিবাদী মন বেশিক্ষণ টিকল না। রাত তখন ঠিক 2টো, আর ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতরের তাপমাত্রা যেন ম্যাজিকের মতো হুড়মুড় করে নামতে শুরু করল। এতক্ষণ যে গুমোট গরমে মনসুর ঘামছিল, এখন সেই ঘরেই তার শির দাঁড়াবে একটা বরফ শীতল স্রোত নেমে গেল। সে স্পষ্ট দেখতে পেল তার নাক মুখ দিয়ে বের হওয়ার নিঃশ্বাসগুলো শীতকালের মতো ধোঁয়াশা তৈরি করছে। এর মাঝেই তার নাকে এসে ধাক্কা মারল একটা উগ্র কড়া গন্ধ। মনসুরের দম আটকে আসার জোগাড়। পোড়া লোবানের গন্ধ। সাধারণত দরগা বা মাজারে এই লোবান জ্বালানো হয়, কিন্তু এই বন্ধ স্যাঁতস্যাঁতে ঘরে এত তীব্র লোবানের গন্ধ এলো কোথা থেকে? গন্ধটা এতই কড়া যে মনসুরের মনে হলো কেউ যেন ঠিক তার মুখের উপর ঝুঁকে পড়ে রাশি রাশি ধূপ আর লোবানের ধোঁয়া ছাড়ছে। বুকের ভেতরটা ধড়াস করে উঠল তার। ভয়ের একটা ঠান্ডা স্রোত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল শরীরটাকে। মনসুর চোখ পিটপিট করে তক্তপোষ থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার হাত পা যেন কোনো অদৃশ্য শিকলে বাধা পড়েছে। স্লিপ প্যারালাইসিস নাকি অন্য কিছু? জানালার ভাঙা কপাট গলে এক চিলতে চাঁদের আলো এসে পড়েছে ঘরের মেঝেতে, আর সেই আবছা আলোতেই মনসুরের চোখের সামনে ফুটে উঠল তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা। তক্তপোষের ঠিক শিয়রের কাছে শূন্যে ভাসছে একটা প্রকাণ্ড অতিকায় ছায়া মূর্তি। ছাদ ছুঁই ছুঁই সেই মূর্তির কোনো পা নেই। কোমর থেকে নিচের দিকটা ঘন পাক খাওয়া কালো ধোঁয়ার মতো শূন্যে বিলীন হয়ে গেছে, আর মুখাবয়বের জায়গায় শুধু জমাট বাঁধা অন্ধকার, যা ঠিক মাঝখানে জ্বলছে দুটো অঙ্গারের মতো লাল টুকটুকে চোখ। চোখ দুটো দিয়ে যেন আক্ষরিক অর্থে আগুন জ্বলছে, আর সেই দৃষ্টি সরাসরি গেঁথে আছে মনসুরের চোখে।
মনসুরের গলা দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, কিন্তু ষড়যন্ত্র যেন জমে পাথর হয়ে গেছে। ছায়ামূর্তিটা এবার ধীরে ধীরে নিচে নামতে শুরু করলো। ঘরের বাতাসের চাপ এক ধাক্কায় এতটাই কমে গেল যে মনসুরের কান ভোঁ ভোঁ করতে লাগলো। মূর্তিটা একেবারে মনসুরের কানের কাছে তার ধোঁয়াময় বরফ শীতল মুখটা নামিয়ে আনলো। তারপর গলার অনেক গভীর থেকে উঠে আসা এক প্রাচীন অমানবিক ঘর ঘরের স্বরে ফিস ফিস করে উঠল, খাদেম কোথায়, বদলি কোথায়? মনসুরের হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হলো না। মূর্তিটা তার ধোঁয়ায় ঘেরা একটা লম্বা হাত বাড়িয়ে মনসুরের বুকের উপর রাখল। ছ্যাঁত করে উঠল মনসুরের বুকটা, যেন কেউ ফুটন্ত সীসা ঢেলে দিয়েছে। মূর্তিটার লাল চোখ দুটো এবার আরো হিংস্র হয়ে উঠল। একটা পৈশাচিক দাঁত চাপা হাসির শব্দ পুরো ঘরে বাজতে লাগলো। ফিসফিসানি শটটা এবার বদলে গিয়ে একটা গর্জন হয়ে আছড়ে পড়ল মনসুরের কানে। তোর রক্তে সেই খাদেমের গন্ধ, ঋণ এখনো শোধ হয়নি, চুক্তি ভাঙার শাস্তি মৃত্যু, মৃত্যু। মূর্তিটা দুই হাতে মনসুরের গলা চেপে ধরল। চাঁদের আলো ঢাকা পড়ে গেল এক জমাট দম বন্ধ করা অন্ধকারে। মনসুরের চোখের সামনে ধীরে ধীরে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। ভোরের আলো তখন সবে ফুটতে শুরু করেছে। ঠক ঠক করে দরজার এক টানা আওয়াজে ধড়মড় করে উঠে বসল মনসুর। সারা শরীর ঘামে ভিজে জবজব করছে। মনে হচ্ছে যেন কেউ তাকে সারা রাত বরফ জলে চুবিয়ে রেখেছিল। বুকটা ডাস্টবিনের মতো ভারী, হাত পায়ে বিন্দুমাত্র জোর নেই। ইসলামী লোককথায় বলে, কোনো অশুভ সত্তা বা বদ জিনের ছায়া পড়লে মানুষের শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে নেয়, রেখে যায় একটা ম্যাজম্যাজে প্রাণহীন খোলস। মনসুরের ঠিক তেমনই লাগছে। গত রাতের সেই দম বন্ধ করা লোবানের গন্ধ, সেই লাল চোখ, সবটা কি স্রেফ দুঃস্বপ্ন ছিল নাকি তার মনের ভুল? মাথাটা ভোঁ ভোঁ করছে। টলমলো পায়ে এগিয়ে গিয়ে পুরনো কাঠের দরজাটা খুলল মনসুর। সামনে দাঁড়িয়ে আছে গ্রামেরই ছেলে, তার ছোটবেলার বন্ধু রফিক। আরে কি রে মনসুর, কাল রাতেই শুনলাম তুই এসেছিস। তা দরজা খুলতে এত দেরি করলি যে? শরীর ঠিক আছে তো? এই চোখ মুখটা অমন ফ্যাকাশে কেন রে? রফিকের গলায় আন্তরিকতা আর উদ্বেগ, কিন্তু মনসুরের ভেতর তখন অন্য এক জগৎ চলছে। তার চোখের দৃষ্টি স্থির, মুখটা ভাবলেশীন। রফিকের এতগুলো প্রশ্নের উত্তরে সে শুধু একটা শুকনো রোবটের মতো গলায় বলল, আমি চলে যাচ্ছি রফিক, এখনই। আমার তাড়া আছে, শহরের অনেক কাজ বাকি আছে। সামনের মাসে আসবো খন আবার। কথাগুলো বলেই রফিককে পাশ কাটিয়ে ঘাড় নিচু করে হনহন করে হাঁটতে শুরু করলো মনসুর। রফিক হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। 15 বছর পর দেখা হওয়া একটা মানুষের এই অদ্ভুত আচরণে সে এতটাই থমকে গেল যে মনসুরকে আর পেছন থেকে ডাকার সাহস পেল না। মনসুর তখন আতঙ্কে আধমরা। তার হাতের ব্যাগের মুঠোটা শক্ত,
সে শুধু জানে এই অভিশপ্ত গ্রাম তাকে এখনই ছাড়তে হবে। বাঁশ বাগানের সেই চেনা সরু কাদামাখা মেঠো পথ ধরে সে প্রায় দৌড়াতে শুরু করল। কিন্তু 15 মিনিট, 20 মিনিট, এইভাবে আধ ঘন্টা কেটে গেল। মনসুরের হাঁটার গতি কমছে না, কিন্তু রাস্তাটা যেন শেষই হচ্ছে না। হঠাৎ তার বুকের ভেতর ছ্যাদ করে উঠল। বাঁশবাগানের যে বাঁকটা সে পেরিয়ে এসেছিল, আবার ঠিক সেই বাঁকেই সে এসে পৌঁছেছে। একটা পুরনো মরা কাঁঠাল গাছকে সে এই নিয়ে 3 বার পার করল। মনসুর এবার পাগলের মতো ছুটতে শুরু করল, কিন্তু কয়েক কদম এগোতেই বাঁশ বাগানটা হঠাৎ করে শেষ হয়ে গেল। আর ঠিক তার সামনেই মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল সেই অভিশপ্ত গম্বুজ ভাঙা দরগা, আর তার বাবার সেই স্যাঁতস্যাঁতে মাটির ঘর। মনসুরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। জিনের তৈরি করা গোলক ধাঁধা বা মায়াজালে সে আটকে পড়েছে। এই পথ তাকে কোথাও যেতে দেবে না। ভয়টা এবার ধীরে ধীরে এক বীভৎস রাগে পরিণত হলো। মনসুরের মনে হলো এই সব কিছুর পেছনে তার বাবার সেই প্রেতাত্মা লুকিয়ে আছে। যে মানুষটা বেঁচে থাকতে তাকে শান্তি দেয়নি, সে মরে গিয়েও তাকে এই নরকে বন্দি করে রাখতে চাইছে। হাতের ব্যাগটা কাদায় ছুঁড়ে ফেলে মনসুর দরগার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, কেন কেন আটকে রেখেছো আমাকে? সারা জীবন তো স্বার্থপরের মতো কাটিয়েছো। পরিবারকে রাস্তায় বসিয়ে এই ইট পাথরের পাহারাদারি করেছো। নিজে তো ঠক জোচ্চোর ছিলে, নিজের জেদ আর অহংকারে নরকে পচেছো। এবার আমাকেও কি এই অভিশপ্ত জায়গায় মারতে চাও? ছাড়ো আমাকে, ছাড়ো, যেতে দাও বলছি। বলতে বলতে মনসুরের গলাটা ধরে এলো। 15 বছরের জমে থাকা অভিমান, রাগ আর এক বুক হাহাকার নিয়ে সে ওই কাদামাটির উপর হাঁটু গেড়ে বসে পড়ল। 2 হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো একটা আস্ত পরিণত বয়সের মানুষ। ছেড়ে দাও বলছি। বাবার প্রতি তার ঘৃণা আর নিজের এই অসহায়তা সব মিলিয়ে এক চরম দুঃখের বিস্ফোরণ। অনেকক্ষণ পর ক্লান্ত বিধ্বস্ত মনসুর বুঝতে পারল এই অরণ্যে রোদন করে কোনো লাভ নেই। বাইরে থাকাটা আরো বিপজ্জনক। বাধ্য হয়ে সে আবার সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরটার দিকেই পা বাড়ালো। ঘরের ভেতরটা দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার। দরজাটা ভেজিয়ে দিয়ে খাটের এক কোণায় জড়সড় হয়ে বসল মনসুর। আর ঠিক তখনই ঘরের সবথেকে অন্ধকার কোণাটায় তার নজর গেল। সেখানে শূন্যের ওপর ভাসছে 2 সাদা বরফের মতো উজ্জ্বল চোখ। গত রাতের সেই লাল চোখের মতো হিংস্র নয়, কিন্তু এই সাদা চোখ দুটির চাউনি এতটাই মৃত আর হিমশীতল যে মনসুরের শরীরের রক্ত জল হয়ে গেল। চোখ দুটো একবার নিভছে আর একবার জ্বলছে, যেন পলক পিটপিট করে মনসুরের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকার থেকে। মনসুর ভয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলো, কিন্তু ঠোঁট দুটো কাঁপছে। আর ঠিক সেই চরম ভয়ের মুহূর্তে খুব কাছ থেকে নয়, যেন বহু দূর থেকে কোনো এক শূন্য গহ্বর থেকে ভেসে এলো একটা অস্পষ্ট চাপা কণ্ঠস্বর। স্বরটা কাঁপা কাঁপা, ক্লান্ত এবং বড্ড চেনা। তার বাবার কণ্ঠস্বর। স্বরটা হাওয়ায় ফিস ফিস করে উঠল, ওরা আমাকে নিতে আসছে, আমার সময় ফুরিয়ে আসছে,
দরগার অন্ধকার থেকে ওরা আমায় নিতে আসছে। আমি এই গণ্ডিটা সম্পূর্ণ করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিস মনসুর। তোর কাছে আমি কোনোদিন ভালো বাবা হতে পারলাম না। কথাগুলো শেষ হতেই শূন্যের ওই সাদা চোখ দুটো দপ করে নিভে গেল। ঘরের ভেতর নেমে এলো এক অদ্ভুত বুক চাপা নিস্তব্ধতা। মনসুরের চোখের জল শুকিয়ে গেছে, তার বদলে মেরুদণ্ড বেয়ে নেমে যাচ্ছে এক অজানা ভয়ঙ্কর বিপদের পূর্বাভাস। বাবার ওই অশরীরী করুণ ক্ষমা চাওয়ার শটটা শোনার পর মনসুরের স্নায়ু আর চাপ নিতে পারল না। বুকের ভেতরটা তখন হাতুড়ির মতো পিটছে। এক মুহূর্ত আর ওই দম বন্ধ করা অন্ধকার ঘরে দাঁড়িয়ে না থেকে মরিয়া হয়ে দরজার ছিটকিনি খুলে এক প্রকার ছিটকে বাইরে বেরিয়ে এলো সে। ছুটতে ছুটতে বাঁশ বাগানের পথের দিকে পা বাড়াতেই হঠাৎ উল্টো দিক থেকে আসা এক বৃদ্ধের সাথে প্রায় ধাক্কা খেয়ে বসেছিল মনসুর। বৃদ্ধ টাল সামলে থমকে দাঁড়ালেন। পরনে সাদা ধুতি আর গোল গলা পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে একটা পুরনো ছাতা। গ্রামের বর্ষিয়ান ইমাম সাহেব। ইমাম সাহেব চোখ তুলে মনসুরের দিকে তাকালেন। তারপর তাঁর কুঁচকে যাওয়া চামড়ার ভেতরের চোখ দুটো বিস্ময়ে যেন ঠিকরে বেরিয়ে আসার জোগাড় হল। ভর দুপুরে জ্যান্ত ভূত দেখার মতো চমকে উঠে কাঁপা গলায় তিনি বলে উঠলেন, মনসুর, তুই তুই ফিরেছিস বাপ? মনসুর হাঁপাচ্ছিল, চোখের দৃষ্টিতে তখনও আতঙ্কের ছাপ, কিন্তু গলার স্বরটা শক্ত করে সে বলল, 15 বছর পর ওই ঠক জোচ্চোর লোকটার ফেলে যাওয়া আইনি জঞ্জালগুলো মেটাতে বাধ্য হয়ে আসতে হয়েছে আমাকে। কিন্তু এই গ্রাম আমাকে পাগল করে দেবে। আমি আজই চলে যেতে চাই, আজই। ইমাম সাহেবের চোখে একটা গভীর বেদনার ছায়া নেমে এলো। তিনি একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, বড্ড দেরি করে ফেললি রে বাপ। লোকটা জীবনের শেষ দিন পর্যন্ত ওই দরগার দরজায় বসে শুধু তোর পথ চেয়েই কাটিয়ে দিল। আর তুই কি না নিজের জন্মদাতাকে ঠক বলছিস? বলবো না। মনসুরের গলার রগগুলো ফুলে উঠল। জমে থাকা রাগের আগ্নেয়গিরি যেন এবার ফেটে পড়ল। কি দিয়েছেন তিনি আমাদের? দিনের পর দিন নিজের গরিব পরিবারকে অনীহা করে দূরে দূরে থেকেছেন। একটা স্বামী বা বাবার কোনো দায়িত্ব তিনি পালন করেননি। ওই মাটির ঘরে আমার মা লোকের বাড়িতে হাড় ভাঙা খাটুনি খাটত, তারপর খাটতে খাটতে বিনা চিকিৎসায় ধুকে ধুকে মারা গেল। আমাকে বাধ্য হয়ে পেটের দায়ে ওইটুকু বয়সে শহরে গিয়ে কুলিগিরি করতে হলো কাজের সন্ধানে। আর উনি পড়ে রইলেন ওই ইট পাথরের দরগার খাদেম হয়ে। এরপরেও আপনি বলবেন আমার বাবা নির্দোষ ছিলেন? বাঁশ বাগানের নিস্তব্ধতায় মনসুরের হাহাকার মেশানো গলাটা প্রতিধ্বনিত হতে লাগল। ইমাম সাহেব মনসুরের কাঁধে হাত রাখলেন। তার শান্ত গম্ভীর গলাটা এবার নদীর গভীর জলের মতো শোনালো। দুনিয়ার সব সত্যি কি আর এই চামড়ার চোখে দেখা যায় রে মনসুর? যা সব সময় দেখা যায় তার আড়ালেও এমন এক অন্ধকার থাকতে পারে যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। তুই ভাবছিস তোর বাবা মুক্তি পেয়ে মরেছে। না রে পাগলা, তোর বাবা আজও মুক্তি পায়নি। লোকটা সারাটা জীবন তিলে তিলে জ্বলছে শুধু তোর কথা ভেবেই। মনসুর একটু থমকে গেল। ইমাম সাহেবের কথার ওজন তাকে বিভ্রান্ত করে দিল। তার মানে আপনি কি বলতে চাইছেন? ইমাম সাহেব দরগার গম্বুজটার দিকে একবার তাকিয়ে চোখ বন্ধ করলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন সেই হাড় হিম করা অতীত। আজ থেকে 30 বছর আগের কথা। তোর বয়স তখন মোটে 2 কি 2.5 হবে।
হঠাৎ এক অজানা প্রাণঘাতী একটা রোগে আক্রান্ত হলি তুই। সারা গায়ে কালচে দাগ, টানা 104 জ্বর। শহরের বড় বড় ডাক্তাররা তোকে দেখে জবাব দিয়ে দিল, বলল এই ছেলের আয়ু আর মাত্র কয়েক প্রহর। তোর মায়ের কান্নায় সেদিন গ্রামের আকাশ ভারী হয়ে গেছিল রে। কিন্তু তোর বাবা হার মানেনি লোকটা। ইমাম সাহেবের গলাটা একটু কেঁপে উঠল। ছেলেকে বাঁচাতে মরিয়া হয়ে তোর বাবা শেষমেশ ছুটে গিয়েছিল ওই পরিত্যক্ত অভিশপ্ত দরগায়। গ্রামের বয়স্করা জানতো ওই দরগার নিচে বহু শতাব্দী ধরে বন্দী হয়ে আছে এক আদিম রক্ত পিপাসু জিন, এক ভয়ঙ্কর ইফরিত। ইমাম সাহেবের গলাটা একটু কেঁপে উঠল। ছেলেকে বাঁচাতে মরিয়া হয়ে তোর বাবা শেষমেশ ছুটে গিয়েছিল ওই পরিত্যক্ত অভিশপ্ত দরগায়। গ্রামের বয়স্করা জানতো ওই দরগার নিচে বহু শতাব্দী ধরে বন্দী হয়ে আছে এক আদিম রক্ত পিপাসু জিন, এক ভয়ঙ্কর ইফরিত। ওই জিন সব পারে, কিন্তু তার মূল্য হয় বড্ড সাংঘাতিক। মনসুরের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। চোখের সামনে ভেসে উঠল গত রাতের সেই পাহীন লাল চোখের ছায়ামূর্তিটা। জিন তোর বাবাকে ফিরিয়ে দেয়নি, সে তোকে বাঁচাতে রাজি হয়েছিল, কিন্তু এক ভয়ঙ্কর চুক্তির বিনিময়ে। জিন বলেছিল ছেলের প্রাণের বদলে তোর নিজের প্রাণ, আজীবনের স্বাধীনতায় সমস্ত কিছু আমাকে দিতে হবে। তুই হবি এই দরগার খাদেম, আমার পাহারাদার। যেদিন তুই এই গণ্ডি ছেড়ে পালাবি সেদিন তোর ছেলের প্রাণ আমি নেব। ইমাম সাহেব মনসুরের 2 হাত চেপে ধরলেন। সেই চুক্তির দায়ে তোর বাবা নিজের পরিবারকে, নিজের প্রাণাধিক প্রিয় স্ত্রীকে দূরে সরিয়ে দিয়ে আজীবন ওই দরগায় স্বেচ্ছাবন্দী ছিলেন, যাতে জিন আর কারো ক্ষতি করতে না পারে, আর তুই যেন বেঁচে থাকিস। তোর বাবা স্বার্থপর ছিল না মনসুর। সে তোদের ওই দরগার অভিশাপ থেকে দূরে রাখার জন্য আজীবন নিজে খারাপ সেজে তোদের সাথে অভিনয় করে গেছে। নিজের হাতে নিজের দুনিয়াটাকে নরক বানিয়েছে শুধু তোর মুখের ওই হাসিটুকুর জন্য। কথাগুলো শোনার পর মনসুরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। দুনিয়াটা বন বন করে ঘুরতে লাগলো তার চোখের সামনে। এত বছরে জমে থাকা ঘৃণা, জেদ আর অভিমান সব যেন মুহূর্তে কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। 2 চোখ বেয়ে বাঁধ ভাঙা জলের ধারা গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। তার মানে তার বাবার ওই রুক্ষতার আড়ালে লুকিয়েছিল এক অকল্পনীয় আত্মত্যাগ। লোকটা তাকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা জিনের কাছে বিক্রি করে দিয়েছিল। ইমাম সাহেব পরম মমতায় মনসুরের মাথায় হাত বুলিয়ে দিলেন। যা বাবা যা, এবার নিজের ঘরে যা। ঘরের ছেলে ঘরে ফিরে যা। তোর বাবার আত্মা এখনো ওই জিনের সাথে লড়ছে তোকে বাঁচানোর জন্য। ছেলে হিসেবে তোর বাবার শেষ কাজটুকু, তার মাগফিরাতে দোয়াটুকু তুই করে দিয়ে যা। ওই অভিশপ্ত জিনের হাত থেকে তোর বাপকে এবার তুই মুক্তি দে। মনসুর নিজের চোখের জল মুছল। তার চোখের দৃষ্টিতে এখন আর কোনো ভয় বা বিভ্রান্তি নেই। সেখানে জ্বলছে এক জেদি আগুন। সে চোয়াল শক্ত করে বলল, আপনি যা যা বললেন তা যদি সত্যি হয় ইমাম সাহেব, তবে আমি আজ এখান থেকে কোথাও যাব না। আজ রাতে এর শেষ আমি দেখেই ছাড়ব। আমার বাবার সাথে বেইমানি করা ওই শয়তানকে আমি শেষ করব।
কথাটা বলেই মনসুর আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে আবার ঘুরে দাঁড়ালো সেই স্যাঁতস্যাঁতে ঘর আর অভিশপ্ত দরগার দিকে। তার হাঁটার ভঙ্গিতে এখন আর কোনো পলাতক কাপুরুষের ছাপ নেই, আছে এক প্রতিশোধ স্পৃহায় মরিয়া সন্তানের দৃঢ়তা। ইমাম সাহেবের কাছ থেকে সেই হাড় হিম করা সত্যটা জানার পর মনসুরের ভেতরে জগৎটা যেন এক লহমায় বদলে গেল। এতদিনের ঘৃণার জায়গা দখল করে নিল এক তীব্র অপরাধবোধ আর বুক ফাঁটা হাহাকার। সারাদিন সে আর গ্রামের কারোর সাথে কথা বলেনি। সে ফিরে এসেছিল এই স্যাঁতস্যাঁতে মাটির ঘরটার সামনে। সারাদিন ধরে সে একটা পাগলের মতো নিজের হাতে পরিষ্কার করেছে দরগার সামনের জঙ্গল, উপড়ে ফেলেছে বিষাক্ত আগাছাগুলো, আর বারবার নিজের অজান্তেই ফিসফিস করে বলে উঠেছে, আমাকে মাফ করে দিও বাবা, আমি কিছুই বুঝতে পারিনি। ধীরে ধীরে দিন গড়িয়ে সন্ধ্যা নামল, কিন্তু আজকের সন্ধ্যাটা আর 5টা দিনের মতো নয়। মনসুর অবাক হয়ে দেখল পশ্চিমের আকাশটা কেমন যেন অস্বাভাবিক গাঢ় রক্তবর্ণের সঙ্গে কালো কুচকুচে মেঘের ঘনঘটা, যেন কেউ অন্ধকার আকাশের গায়ে এক বালতি তাজা রক্ত ছুঁড়ে মেরেছে। এই ভয়ঙ্কর লাল আকাশ কি শুধু মনসুরের চোখে ধরা পড়ছে, নাকি গোটা গ্রামের আকাশটাই আজ এমন? দূরে গ্রামের চাল ঘরগুলোর দিকে তাকিয়ে মনসুরের মনে হলো যেন একটা অদৃশ্য দেওয়াল এই অভিশপ্ত বাঁশবাগানটাকে গোটা দুনিয়া থেকে আলাদা করে রেখেছে। পরিবেশটা ক্রমশ থমথমে দম বন্ধ করা হয়ে উঠছে। খাদেমের মৃত্যু হয়েছে, জিনের রক্তচ্যুতি ভেঙে গেছে। আজ রাতে সে তার পাওনা মেটাতে এখন মনসুরকে নিতে আসবে, কারণ মনসুরের গন্ধ ইতিমধ্যেই সে পেয়ে গেছে। রাত তখন অনেক গভীর। বাইরে মুহুর্মুহু বজ্রপাতের সঙ্গে তুমুল ঝড় বৃষ্টি। নিশুতি গ্রামের কুকুরের ডাকগুলো যেন ভয়ে স্তব্ধ হয়ে গেছে। মনসুর একটা টিমটিমে হারিকেন হাতে দরগার সামনের খোলা উঠোনে একা দাঁড়িয়ে আছে। আর হঠাৎ করে শুরু হলো সেই ভয়ঙ্কর পূর্বাভাস। প্রথমে বাতাসটা একদম থেমে গেল, তারপর মনসুর শুনতে পেল বাঁশবাগানের ভেতর দিয়ে কেউ যেন অতিকায় ভারী পায়ে হেঁটে আসছে। মরমর করে ভেঙে পড়ছে মোটা মোটা বাঁশ, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। এরপর দরগার ভাঙা গম্বুজের ওপর থেকে টুপ টুপ করে কালো দুর্গন্ধযুক্ত তরল কিছুটা ঝরে পড়তে শুরু করলো মাটিতে। পচা মাংসের গন্ধে মনসুরের নাড়ি ভুঁড়ি উল্টে আসার জোগাড়। হঠাৎ করেই দমকা একটা বরফ শীতল হাওয়া মনসুরের মুখের উপর আছড়ে পড়ল, আর তার সাথে সাথেই চারপাশটা ঢেকে গেল সেই উগ্র দম বন্ধ করা পোড়া লোবানের ঘন ধোঁয়ায়। মনসুরের হাত পা অবশ হয়ে আসতে লাগলো। প্রবল বেগে একটা ঝড় উঠল। লোবানের ধোঁয়া ফুঁড়ে দরগার অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো সেই অতিকায় ভয়ঙ্কর ইফরিত। গত রাতের সেই ছায়ামূর্তি এখন আরো বিভৎস, 10 ফুটের বেশি লম্বা, সারা গায়ে আগুনে লেলিহান শিখা, আর দুটো জ্বলন্ত লাল চোখের নিচে এক পৈশাচিক দাঁত বের করা হাসি। জিন তার লম্বা ধোঁয়াময় হাতটা বাড়িয়ে দিল মনসুরের দিকে। বাঁচার শেষ আশাটুকুও ছেড়ে দিয়ে মনসুর চোখ বন্ধ করে ফেলল।
কিন্তু মৃত্যু এলো না। হঠাৎ একটা তীব্র নীলচে আলোর ঝলকানি মনসুরের বন্ধ চোখের পাতা ভেদ করে ঢুকল। চোখ মেলতেই এক অবিশ্বাস্য অলৌকিক দৃশ্য দেখে মনসুরের শ্বাস আটকে গেল। তার আর ওই ভয়ঙ্কর ইফরিতের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক পরিচিত সত্তা। মনসুরের বাবা। তার আত্মিক শরীরটা ক্ষতবিক্ষত, জায়গায় জায়গায় জিনের দেওয়া শাস্তির দগদগে পোড়া দাগ, কিন্তু তার ওই নিষ্প্রভ চোখ দুটোতে আজ এক অকল্পনীয় ভয়ঙ্কর তেজ জ্বলছে। একজন মরিয়া পিতার তেজ, যে নিজের সন্তানের জন্য খোদ শয়তানের চোখের দিকে তাকাতেও ভয় পায় না। মনসুরের বাবা দুই হাত প্রসারিত করে জিনকে রুখে দাঁড়ালেন। বাঁশ বাগানের নিস্তব্ধতা চিড়ে তার মেঘমন্দ্র স্বর ফেটে পড়ল। তোর ঋণ আমি আমার জান দিয়ে চুকিয়েছি শয়তান। আমার ছেলের গায়ে হাত দেওয়ার অধিকার তোর নেই। ইফরিত বিকট চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল বাবার আত্মার উপর। শুরু হলো এক অসম অমানবিক লড়াই। জিনের আগুনের আঁচড়ে বাবার আত্মাটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, কিন্তু তিনি এক চুলো জায়গা ছাড়ছেন না। মনসুরের দিকে হাত ঘুরিয়ে বাবা তার রক্তাক্ত হাত দিয়ে ইশারা করলেন দরগার মাঝখানের সেই ভাঙা পিলারের নিচে মাটিটার দিকে। মনসুর আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। বাবার নির্দেশ বুঝতে পেরে সে পাগলের মতো ছুটে গেল সেই পিলারের কাছে। নিজের দু হাত দিয়ে কুকুরের মতো মাটি খুঁড়তে শুরু করলো। নখ ভেঙে রক্ত বেরিয়ে গেল, কিন্তু সে থামল না। ফুট খানিক খোঁড়ার পরেই তার হাতে ঠেকল একটা বহু পুরনো মরচে ধরা তামার কৌটো। কৌটোর ডালা খুলতেই মনসুর দেখল ভেতরে রাখা আছে এক টুকরো হরিণের চামড়া, আর সেই চামড়ার উপর মানুষের রক্ত দিয়ে প্রাচীন আরবিতে লেখা সেই অভিশপ্ত রক্ত চুক্তি, যা দিয়ে জিন তার বাবাকে ৩০ বছর আগে বেঁধে ফেলেছিল। ইসলামী লোককথা অনুযায়ী এই মূল চুক্তিপত্র ধ্বংস না হলে জিনের মায়াজাল ছেঁড়া অসম্ভব। ইফরিত ততক্ষণে মনসুরের বাবাকে শূন্যে ছুঁড়ে ফেলে দিয়ে মনসুরের দিকে তেড়ে আসছে। বাবা বলে একটা আর্তনাদ করে মনসুর তার হাতের জ্বলন্ত হারিকেনটা সজোরে আছড়ে ভাঙল ওই রক্ত চুক্তির ওপর। কেরোসিন তেল ছিটকে পড়তেই দাউ দাউ করে জ্বলে উঠল চামড়ার টুকরো। আগুনে লেলিহান শিখা নিমেষে দাউ দাউ করে উঠল। ইফরিত ঠিক মনসুরের ঘাড়ের কাছে এসে থমকে গেল। তারপর তার বুক চিরে বেরিয়ে এলো এক নারকীয় বিভৎস আর্তনাদ। চুক্তিপত্রটা যত পড়তে লাগলো, জিনের বিশাল শরীরটা তত যেন নিজের ভেতরেই গুটিয়ে ছাই হতে শুরু করল। কয়েক সেকেন্ডের তীব্র বিস্ফোরণ, আর অন্ধ করা আলোর পর সব শান্ত। ইফরিত চিরকালের মতো ভস্মীভূত হয়ে বাতাসে মিলিয়ে গেল। রাতের সেই গুমোট ঝড় এক নিমেষে থেমে গেছে। আকাশ থেকে খসে পড়েছে সেই রক্তবর্ণ মায়াজাল। ভোরের প্রথম পাখির ডাক শোনা যাচ্ছে দূর থেকে। মনসুর হাঁপাতে হাঁপাতে মুখ তুলে তাকালো। সে দেখল দরগার ওই ভাঙা সিঁড়িতে দাঁড়িয়ে আছেন তার বাবা, কিন্তু এখন তার শরীরে আর কোনো ক্ষত নেই, কোনো পোড়া দাগ নেই। তার মুখটা অদ্ভুত শান্ত এবং অপার্থিব স্নিগ্ধতায় ঘেরা। ঠিক 25 বছর আগে ছোট্ট মনসুরকে কোলে নিয়ে তিনি যেভাবে হাসতেন, আজ ঠিক সেই পুরনো মায়াবী হাসিটা তার ঠোঁটের কোণে। বাবা কোনো কথা বললেন না, শুধু ছেলের দিকে তাকিয়ে পরম তৃপ্তিতে একবার ডান হাতটা নাড়লেন।
তারপর ভোরের প্রথম মিষ্টি আলোর রেখাটা দরগার উঠোনে এসে পড়তেই বাবার সেই হাসি মুখের আত্মাটা শিশিরের মতো হাওয়ায় চিরতরে মিলিয়ে গেল। তিনি অবশেষে মুক্তি পেয়েছেন। মনসুর টলমলো পায়ে হেঁটে গিয়ে দরগার সেই ভেজা মাটিতে হাঁটু গেড়ে বসল। দুহাতে মাটি আঁকড়ে ধরে সে শিশুর মতো হাউ হাউ করে কেঁদে উঠল। তার সব জেদ, 15 বছরের জমানো সব অভিমান, সব ক্ষোভ আজ ভোরের আলোর সাথে ধুইয়ে মুছে সাফ হয়ে গেছে। তার বুক চিরে বেরিয়ে আসছে শুধু একটা শব্দ। তার চোখের জলে ভিজতে লাগলো দরগার মাটি। আজ এই পরিত্যক্ত দরগার সামনে বসে আধুনিক শিক্ষিত শহুরে মনসুর জীবনের সবচেয়ে বড় সত্যিটা বুঝতে পারল। সে বুঝল এই দুনিয়ায় সবচেয়ে বড় জাদুকর কোনো জিন বা পিশাচ নয়। দুনিয়ার সবচেয়ে বড় জাদুকর হল একজন বাবা, যিনি স্রেফ নিজের সন্তানের মুখের হাসিটুকুর জন্য সম্পূর্ণ হাসি মুখে নিজের দুনিয়াটাকে নরক বানিয়ে দিতে পারেন। বাঁশবাগানের পাতা চুইয়ে এক ফোঁটা শিশির মনসুরের কপালে এসে পড়ল, ঠিক যেন এক অদৃশ্য পিতার শেষ স্নেহের চুম্বন। শুনলেন ঝড় বৃষ্টি রাতের ভয়। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। বরাবরের মতো আজও গল্পের মধ্যে থেকে থাকছে আপনার জন্য একটি প্রশ্ন। আচ্ছা বলুন তো, আমাদের আজকের এই গল্পে মনসুরের যখন সেই প্রাণঘাতী রোগ হয়েছিল সেই সময় তার বয়স কত ছিল? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নের সঠিক উত্তর আপনার সম্পূর্ণ নামের সঙ্গে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডে প্রশ্নের সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন হাবিব মল্লিক, সরোজিনী, দিব্যাংশী, গাবান, শেখ মনোয়ার, মোহাম্মদ আফজাল, রামকৃষ্ণ পাল, মনতাজ আলী শেখ, চিত্রা দাস, অমিতা ঠাকুর, দীপক মালাকার, বনশ্রী মুখার্জি, অর্পিতা কর্মকার, রানা কাজী, ইকবাল, জয় দে, শেখ শবনম, তাজিবুল ঈদ, রাধারানী বিষ্ণু, অর্পণ দাস, কবিতা দাস, সদানন্দ বেরা, পরিতোষ মান্ডি, টুম্পা মণ্ডল, দীপক মণ্ডল, বন্দনা মণ্ডল, প্রভাত সরকার, শেখ বাবুল, রূপা মণ্ডল, শর্মিলা বেগম, শেখ সবির আলী, প্রবীর কুমার হাম্বির, রনি দাস, নেপালি, রাজু মণ্ডল, গণেশ দাস, চন্দন মণ্ডল, অরিত্র, সমর দাস, প্রদীপ চক্রবর্তী, তন্ময় এবং মাধবী বিজলি। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই নিবেদন। আশা করছি আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার ভালো লেগেছে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। দেখা হবে আরও একটি টানটান উত্তেজনায় পরিপূর্ণ রোমাঞ্চকর ভূতের গল্পের সাথে আগামী এপিসোডে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।